ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার একটি ক্লাস নিয়ে ফিরেছি, প্রাইমারি টেস্ট প্রস্তুতি 2024 প্রশ্নপত্র 5। ঠিক আছে, আজকে আমরা প্রাইমারি টেস্ট প্রস্তুতি 2024-এ প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা 4 পর্যন্ত অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা প্র্যাকটিস সেট 5 আলোচনা করব। এখানে আরও ম্যাথমেটিক্সের 15খানা কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। নাম্বার 1 কোশ্চেন কি বলছে দেখো, একটি প্রাণী কোষ 1 মিনিট সময়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে এবং পর মুহূর্তেই তা ভেঙে দুটি অনুরূপ কোষের সৃষ্টি করে। যদি তুমি একটি কোষ নিয়ে শুরু করো তাহলে 10 মিনিট পর কতগুলো কোষ পাওয়া যাবে? তো এখানে দেখো সিম্পলি একটা ক্যালকুলেশন আছে, অত জটিল কিছু নেই। যে 1 মিনিট পর সে কী করবে না, পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে, আবার দুটোতে ভাগ হয়ে যাবে। তাহলে 10 মিনিট, তাহলে তুমি শুরু করেছো, মনে করো সাপোজ একটা নিয়ে শুরু করেছো, তাহলে আমার কেমন যাচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম করে 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 কত না 10 মিনিট আমার টোটাল সময়টা যাবে। তাহলে একটা জিনিস দেখো, তুমি যখন একটা নিয়ে শুরু করেছো 1 মিনিট পরে কি হয়ে যাবে, 1 মিনিট পর সেটা ভেঙে দুটো হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 মিনিট পরের গল্প হচ্ছে। এবার 2 মিনিটে যখন যাবে তখন সে ওই দুটো আবার ভেঙে কটা হয়ে যাবে, 4টা হয়ে যাবে। 3 মিনিট পর তখন কি হয়ে যাবে, এই 4টা ভেঙে আবার 8টা হয়ে যাবে। এরকম করতে 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 তোমাকে বলেছে যে 10 মিনিট পর এটা কতগুলো হবে। তো এটা যেহেতু 10 দিয়েছে, অনেক কম মিনিট দিয়েছে, তো তোমরা ডবল করে করে যেতেই পারো। এটা 3 মিনিট পর্যন্ত হলো, 4 মিনিটে গিয়ে কত হবে, 8 হয়েছে মানে 16 হবে। 5 মিনিটে গিয়ে কত হবে, এটার ডবল হবে 32 হবে। তারপরে 6 মিনিটে গিয়ে কত হবে, 32-এর ডবল 64 হবে। 7 মিনিটে গিয়ে কত হবে, 64-র ডবল 128 হবে। ওকে, তারপরে 8 মিনিটে গিয়ে কত হবে না, 128-এর ডবল 256 হবে। এটা আমার 8 মিনিটে হলো। এবার 9 মিনিটে কত হবে, 256-এর ডবল মানে 512 হবে। ওকে, আর 10 মিনিটে গিয়ে কত হবে, এটার ডবল হবে 512 মানে 1024 হয়ে যাবে। ওকে, তাহলে 10 মিনিটে বলেছে যে তাহলে 10 মিনিট পর কতগুলি কোষ পাওয়া যাবে না, 1024টি কোষ পাওয়া যাবে। তাহলে এখানে আমার দেখো অপশন কি আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটাই যদি মনে করো 10 মিনিট না দিয়ে আরও বেশি মিনিট দিত, মনে করো এমন হলো যে 50 মিনিট পর কতগুলো কোষ পাওয়া যায়, এটাও যদি 50 মিনিট পর কতগুলো কোষ পাওয়া যায়, তখন কিন্তু আমরা এইভাবে মানে পরপর টু টু ইন্টু করে করে 50 পর্যন্ত যাওয়াটা একটু জটিল হয়ে যায়, তখন আমরা ফর্মুলা লাগাতাম। ঠিক আছে, এটা যেমন সিরিজটা কেমন যাচ্ছে 2, 4, 6, 8, 16, 32 মানে পরপর 2 গুণ হয়ে হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিরিজ, এই সিরিজের আমরা কি করতাম না 50তম পদটা বের করতাম, যদি এটা অনেক বড় থাকতো। এটা তো হবে, এটা হবে না এমনটা নয়। তো যেহেতু 10 মিনিটটা অনেক ছোট ছিল তাই আমি মুখে গুনে নিলাম ছোট করে। এরপর যদি এটা বড় থাকতো, 10 মিনিট না দিয়ে হয়তো 50 মিনিট যদি দিত, তখন আমরা কি করতাম না এটা এই সিরিজটার 50তম পদটা বের করতাম। 2, 2, 4, 8, 6, এটা একটা গুণোত্তর প্রগতি। এই প্রগতিটার আমরা 50তম পদটা বের করতাম। কি ফর্মুলা ছিল না, এ এন ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এই ফর্মুলাটা লাগিয়ে আমরা 50তম পদটা বের করে নিতাম। এ মানে হচ্ছে প্রথম পদটা, এই দুইটা বসতো, আর আর মানে হচ্ছে কত কত করে বাড়ছে, যে 2-এর সাথে 2 গুণ করছো, 4 হচ্ছে, 4-এর সাথে 2 গুণ করছো মানে আর এর ভ্যালু এখানে 2 হতো, এর ভ্যালু 2 হতো, আর এন এর ভ্যালু হতো 50। এটা হতো আমার অ্যান্সার যদি 50 থাকতো। তো যাই হোক, যে আমাকে এখানে সহজ কোশ্চেন দিয়েছে বলে আমরা ওটা নিয়ে চিন্তাভাবনা করছি না। যদি আমার বড় কোশ্চেন থাকতো তো আমরা ওইভাবে চিন্তাভাবনা করতাম। ঠিক আছে, গুণোত্তর প্রগতি চিন্তাভাবনা করে যে 50 মিনিট পর যদি আমাকে দিত তাহলে সেইভাবে কোশ্চেনটা আমরা করতাম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে নাম্বার 2-তে দেখো, এ থেকে বি যাওয়ার সময় ডোডো সমগ্র পথের 1/3 এ কিলোমিটার/আওয়ার গতিবেগে এবং অবশিষ্টাংশ 2b কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করলো। যদি ডোডোর গতিবেগ 3c কিলোমিটার/আওয়ার হতো তাহলে পূর্বে তার এ থেকে বিতে যেতে যা সময় লেগেছিল সেই সময়ে তার এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসা সম্ভব হতো। এ বি সি এর মধ্যে রিলেশন বা সম্পর্কটি কি এটা বের করতে বলেছে। ওকে, তো আমরা ধরেই নিলাম যে এ থেকে বি এর ডিস্টেন্সটা এক্স। ওকে, এ থেকে বি এর ডিস্টেন্সটা এক্স। তাহলে সে কী করেছে দেখো, এ কিলোমিটার বেগে গেছে কত, 1/3 মানে x/3 সে এ কিলোমিটার বেগে গেছে। x/3 সে এ কিলোমিটার বেগে গেছে। তাহলে 2b কিলোমিটার বেগে কত যাবে না x/3, তাহলে x মাইনাস x/3 মানে কত আসছে 2x/3। ঠিক আছে, এটা যাচ্ছে 2b কিলোমিটার বেগে।
তাহলে এখন সময় কত লাগবে দেখো, প্রথমের 1/3 যাওয়ার জন্য আমার সময় কত লাগবে না, এই কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এটা বাই 3, আর মানে এটা আসছে আমার x/3a, আর এটাতে সময় কত লাগবে, এইটাতে আমার 2b যাচ্ছে, 2b কিলোমিটার বেগে, মানে 2x/3 ইন্টু বাই 2b, মানে এটা 6b, মানে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমার কত, x/3b। ঠিক আছে, x/3b। তাহলে আমরা একটু ভালো করে বুঝে নিই যে আমরা ধরে নিলাম যে টোটাল দূরত্বটা a থেকে b তে x, তাহলে 1/3 মানে x/3, তাহলে বাকি অবশিষ্ট অংশ কত থাকবে, 2x/3। ওকে, তাহলে এই দুটো অংশ, প্রথম অংশটা সে গেছে কত, a কিলোমিটার বেগে, মানে তার সময় লাগবে কত, x/3/a, মানে x/3a, এটা হলো আমার প্রথম অংশটা যাওয়ার জন্য, 1/3 যাওয়ার জন্য সময়। আর অবশিষ্ট অংশ কি করছে, 2b কিলোমিটার বেগে যাচ্ছে, মানে 2x/3/2b হতো, সেটা হচ্ছে আমার কত, x/2b হচ্ছে আলটিমেট ক্যালকুলেশন করে। তাহলে দুটোর আমরা সময় বের করে নিয়েছি। ওকে, যে তারা টোটাল দূরত্বটা যেতে তার মোট সময় কত লাগবে, প্রথমটাতে লাগছে 1/3 লাগছে x/3a, আর সেকেন্ডটাতে লাগছে মানে অবশিষ্ট অংশে লাগছে x/3b। ওকে, এর পরের গল্পে কী বলছে, যদি সে 3c কিলোমিটার/আওয়ার বেগে এ থেকে বিতে যেতে সময় লেগেছিল, সেই সময়ে তার এ থেকে বিতে গিয়ে আবার এ থেকে বিতে ফিরে আসা সম্ভব হতো। তাহলে যদি ডোডোর গতিবেগ 3c কিলোমিটার/আওয়ার হতো, তাহলে পূর্বে তার এ থেকে বিতে যেতে যে সময় লেগেছিল, মানে এই যে x+3a প্লাস x/3a প্লাস x/3b, এই যে সময়টা, এই সময়টা যেটা বলছে লেগেছিল, সেই সময়টাতে কি হবে না, 3c বেগে গেলে যাওয়া এবং আসা দুটোই হয়ে যাবে। যাওয়া আসা মানে কত দূরত্ব, x যাবে x আসবে, মানে 2x, তাহলে সময় কত লাগবে, 3c বেগে যাচ্ছে মানে 3c। তাহলে এই দুটোর যোগফল মানে কত, x/3a প্লাস x/3b, সেটা সমান কি বলছে না 2x/3c। এটা ওরা বলেছে যে যাওয়া আসা দুটোর সময়ের সাথে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা কী পেয়ে যাব, x/3a প্লাস x/3b, দেখো ইকুয়ালস টু বলেছে কত, যাওয়া আসার সময়ের সাথে সমান, যদি 3c বেগে যায় তাহলে 3c, এখান থেকে এক্সগুলো সব যদি উঠে যায়, 3গুলো সব উঠে যায়, তাহলে আলটিমেটলি আমরা পাবো 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 2/c। দেখো যদি এগুলো সব উঠে যায়, 3গুলো সব বোথ সাইড কেটে যায়, তাহলে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 2/c। তো অপশন দেখো কোথায় আছে, 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 2/c, অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছিল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 3তে। একটি ভগ্নাংশের হর লবের দ্বিগুণ অপেক্ষা 4 বড়। যাই হোক আমরা একটু করে নিই, লবের দ্বিগুণ অপেক্ষা 4 বড়, তাহলে আমরা লবটাকে x ধরে নিলাম, যে লব হচ্ছে x, তাহলে হরটা কত হয়ে যাবে না, হরটা হয়ে যাবে তোমার লবের দ্বিগুণ অপেক্ষা 4 বড়, মানে 2x + 4, এটা হয়ে যাবে আমার হর। ঠিক আছে, তাহলে লব হর পেয়ে গেলাম। তাহলে ভগ্নাংশটি লব ও হর উভয় থেকে যদি 6 বিয়োগ করো, তাহলে কি বলেছে, যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর লবের 12 গুণ। যদি এগুলোর থেকে বলছে 6 মাইনাস করো, তাহলে 2x, এটা হচ্ছে আমার হর, 2x হর মাইনাস 6 বলছে, এটা যদি 6 মাইনাস করো, হর এবং লব থেকে যদি 6 মাইনাস করো, তাহলে হরটা কি হয়ে যাবে বলছে, হরটা হয়ে যাবে লবের 12 গুণ। তাহলে লব এখন কত হবে, x - 6, তাহলে এটার 12 গুণ বলেছে, 12 গুণ। এটা আমার ইকুয়েশন, যে আগে যে হর এবং লব ছিল তার থেকে দুটোর থেকে যদি 6 মাইনাস করে দাও, তাহলে নতুন যে হরটা, এটা আমার নতুন হর। ঠিক আছে, 2x + 4 - 6, এটা হচ্ছে আমার নতুন হর। নতুন হরটা কি হবে না, নতুন লব, x - 6 হচ্ছে নতুন লব, নতুন লবের 12 গুণ। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে কত, এটা আসবে 2x - 2 ইকুয়ালস টু হচ্ছে 12x - 72। ওকে, 2x - 72। তাহলে এখান থেকে আমার কত আসছে দেখো, এই দিকটা আছে tan x ইকুয়ালস টু 70, মানে x ইকুয়ালস টু হচ্ছে আমার 7, x ইকুয়ালস টু 7। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই x মানে 7 আর 2x + 4 মানে হচ্ছে কত, 7 × 2 = 14, 18, মানে আমার ভগ্নাংশটা হবে 7/18। ওকে, তাহলে অপশন কোনটাতে আসছে দেখো, আমাকে ভগ্নাংশটাই বের করতে বলেছে, মূল ভগ্নাংশটি কত, তাহলে আমার ভগ্নাংশটি হবে 7/18, দ্যাট মিনস অপশন সি। অপশন সিতে দেখা যাচ্ছে, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।
নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নাম্বার 4 বলেছে 2005 হোল টু দি পাওয়ার 7 প্লাস 2006 হোল টু দি পাওয়ার 8 প্লাস 2011 হোল টু দি পাওয়ার 9 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত। তো একক স্থানীয় অঙ্কর যখন আমরা করছি তখন এই সংখ্যাগুলো তো এত বড় বড় করে যদি তুমি পাওয়ার করো তো এরকম করার কোনো প্রয়োজন নেই, আমরা শর্টলি চিন্তা ভাবনা করবো। দেখো প্রথম যে সংখ্যাটা আছে তার একক স্থানীয় অঙ্ক আছে 5, তার পাওয়ারে 7 আছে, তাহলে 5-এর পাওয়ারে তুমি যাই নাও 7, 8, 10, 5 যা যা খুশি নাও 5-এর পাওয়ারে, সেটা সর্বদা আমার একক স্থানীয় অঙ্ক কী হয়ে যাবে না 5 হয়ে যাবে। তাহলে এটাকে যদি তুমি টোটালটা ভাঙি আমরা, যাই হোক এটার একক স্থানীয় সবসময় 5 আসবে। একই রকমভাবে এটার যখন একক স্থানীয় আমরা বের করবো 6, 6-এর সাথে 6 গুণ করলে 36, 36-এর মানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, আবার যদি তুমি 6 গুণ করো আবার 36, মানে কি এটা তুমি যতবার গুণ করো যেহেতু লাস্টে তোমার একক স্থানীয় অঙ্ক 6 আছে, তাহলে এটা সবসময় কী হবে না পাওয়ারটা 8 নিলেও এটার একক স্থানীয় অঙ্কটা 6ই থাকবে। তাহলে এটাতে আমার 2 নম্বরে আসবে 6, এরপর এটাতে আসে লাস্টে 1, তাহলে 1-এর পাওয়ারে তুমি যাই দাও সেটা সবসময় কী হয় 1ই হয়, তাহলে এটারও আমার এককের স্থানীয় পাওয়ারটা হয়ে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 1। তাহলে এদের যোগ করতে বলেছে, তাহলে এদের যখন যোগ করবো তাহলে একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ হবে, তাহলে এটা হবে কত 6 একে 7, 7 5 12, একক স্থানীয় যোগফলটা কত হয়ে যাবে না 12। তাহলে 12-র একক স্থানীয় অঙ্ক কত হয়ে গেল, যোগ করার শেষে আমরা কী পাবো একক স্থানীয় অঙ্ক না 2 পাবো, তাহলে 2 আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে আমার 2 অ্যান্সার, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো এই 5, 6, 1 একক স্থানীয় অঙ্ক থাকার জন্য ওটাই ফিরে ফিরে আসছে, কিন্তু যদি মনে করো এমন হতো যে এটা 2002 থাকতো তাহলে কী হতো 2002 থাকলে কিন্তু এটা সবসময় 2 আসবে এমনটা নয়, তখন তোমাকে একক স্থানীয় অঙ্কের যে চিন্তাভাবনা যায় ফর্মুলা সেই চিন্তাভাবনাগুলো করতে হতো। তো ঠিক আছে, আমি ওই ধরনের একটা কোশ্চেন নিয়ে আসবো পরবর্তী ক্লাসে, যে যদি এমনটা হয় যে 2 বা 5, 6, 1 এইসব না থেকে একক স্থানীয় অঙ্কে মনে করো 2, 3, 8 এইসব অঙ্কগুলো যদি থাকে তাহলে আমরা তাদের একক স্থানীয় অঙ্ক কী করে বের করব। আমি পরের ক্লাসে এই ধরনের কিছু অঙ্ক নিয়ে আসবো যেখানে একক স্থানীয় অঙ্কগুলোকে সহজে বের করানো যাবে। ঠিক আছে, এটাতে এই অঙ্কের জন্য কি হলো দেখো 5, 6 আর 1 ছিল একক স্থানীয় অঙ্কগুলো, ওই জন্য এগুলোতে তুমি যাই পাওয়ার বসাও সে ওই অঙ্কটাই ফিরে আসে, তার জন্য এই অঙ্কটা আমার কাছে খুব ইজি হয়ে গেল একক স্থানীয় অঙ্ক বের করানোর জন্য। কিন্তু যদি এটা 2002 কি 2006টা মনে করো 2003 থাকতো তখন কি হতো না ওই সংখ্যাগুলো পরপর ফিরে আসতো না, যে একক স্থানীয় অঙ্কে যে থাকছে মানে এটা যদি 2002 হতো প্রথমেরটা তাহলে 2002 টু দি পাওয়ার 7 মানে 2টা আবার একক স্থানীয় অঙ্কে ফিরে আসতো না। ঠিক আছে, ওটার জন্য কি আসতো না অন্য তখন চিন্তাভাবনা করতে হতো যে কী আসবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা চিন্তাভাবনা করবো বা সেই ধরনের অঙ্ক নিয়ে আসবো আমি। যদি ওই সংখ্যাগুলো 5, 6, 1 এইসব সংখ্যা না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন একক স্থানীয় অঙ্ক আমরা কী করে বের করবো। ওকে, তো চলো আজকের পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলেছে, একজন ব্যবসায়ী তার পসরার ক্রয় মূল্যের 20% বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করলেন এবং বিক্রয়ের সময় 10% ছাড় দিলেন, এতে তার শতকরা লাভ কত হলো। তো কিছু না, আমরা 100 দিয়ে ক্যালকুলেশন করব, ধরে নিলাম যে তার ক্রয় মূল্য 100, এটা আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100। খুব ইজি করে আমরা চিন্তা ভাবনা করবো অঙ্কগুলোকে, তাহলে আমার অঙ্ক ইজি লাগবে এবং পরীক্ষার হলে অঙ্কগুলো করতেও সময় কম লাগবে। ঠিক না, তাহলে এখানে আমরা কি করলাম যে 100 ধরে নিলাম যে তার ক্রয় মূল্যটা হচ্ছে 100, এরপর কি বলেছে দেখো ক্রয় মূল্যের উপর 20% বৃদ্ধি করে ধার্য মূল্য করে, ধার্য মূল্যটা কত হয়ে যাবে 100 টাকার 20 মানে 120% মানে 120 টাকা হয়েছে, এইটা আমার ধার্য মূল্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, 120 টাকা। এরপরে কি হচ্ছে না এর উপরে এই ধার্য মূল্যের উপরে সে কী করছে 10% ছাড় দিচ্ছে, তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে 120 টাকার 10% মানে কত আসছে 12 টাকা, তাহলে সে 12 টাকা ছাড় দিলে কী হবে এটার থেকে 12 টাকা মাইনাস যাবে 120 থেকে, মানে কত হয়ে যাবে 108। ঠিক আছে, তাহলে 108 টাকা, তাহলে 108 টাকাতে সে বিক্রি করবে, তাহলে আমি কিনি মানে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রি করছে কততে 108-এ, তাহলে তার শতকরা লাভ কত 100 টাকাতে লাভ হচ্ছে তার 8 টাকা, তাহলে 8%। খুব ইজিলি হয়ে গেল, তাহলে বি ইজ দ্য অ্যান্সার। ওকে, বি অপশানটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 8%। ওকে, খুব ইজি করে আমরা চিন্তা ভাবনা করলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 6। নাম্বার 6-এ কী বলেছে দেখো, x² - 6x + 9 এবং x² - px + 3 একটি সাধারণ উৎপাদক থাকলে p এর মান কত। তাহলে দুটো দ্বিঘাত সমীকরণে সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে আমার কি হয় না একটা ফর্মুলা আছে যে
এখানে আমরা যে ফর্মুলাটা আমরা যদি আমরা চিন্তা ভাবনা করি, মনে করো একটা ইকুয়েশন আছে a1 এক্স স্কোয়ার প্লাস b1 এক্স প্লাস c1, এটা। আর একটা হচ্ছে a2 এক্স স্কোয়ার প্লাস b2 এক্স প্লাস c2। এটা যদি থাকে তাহলে এদের একটা উৎপাদক, সাধারণ উৎপাদক থাকবে। এদের একটি সাধারণ উৎপাদক যদি থাকে, তার ফর্মুলা কী ছিল, যে সাধারণ উৎপাদক যদি থাকে তার ফর্মুলা কি হচ্ছে, সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে আমার কি আসবে দেখো, সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে কি আসে না, a2 c1 মাইনাস c2 a1 তার হোল স্কোয়ার, এটা সমান কি হয়ে যায় না, b1c2 মাইনাস b2c1 ইন্টু a1b2 মাইনাস a2b1, এটা হয়। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে এটি a2c1, তাহলে a2c1 মানে কি আসবে, a2 হচ্ছে আমার এখানে 1 আর c1 মানে হচ্ছে 9, তাহলে 9 মাইনাস c2 মানে হচ্ছে আমার 3 আর a1 হচ্ছে 1 মানে 3, এটার হোল স্কোয়ার সমান কী হয়ে যাবে বলছে b1c2 মানে কি হচ্ছে b1 মানে হচ্ছে -6 আর c2 মানে হচ্ছে 3, তাহলে -6 ইন্টু 3 মানে -18, ওকে। মাইনাস কি আছে b2 মানে কি হচ্ছে মাইনাস পি আর c1 মানে হচ্ছে আমার 9, তাহলে -p মানে +9p, এটা আসছে -18 প্লাস 9p। তারপরে কত আছে a1 মানে হচ্ছে আমার 1 আর b2 মানে হচ্ছে -p, তাহলে a1 b2 মানে হচ্ছে এটা হবে -p। তারপরে কি আছে আমার মাইনাস a2 মানে হচ্ছে 1 আর b1 মানে হচ্ছে আমার -6, তাহলে এটা -6 মানে এটা +6 হয়ে যাবে, ওকে। এটা আমার আছে তাহলে এখান থেকে যদি তোমরা পিকে সমাধান করো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ পাবে। দ্বিঘাত সমীকরণ যেটা আসবে সেটা পাবে তোমরা যদি এটাকে সিম্পলিফাই করো, p² - 8p + 16 = 0, মানে এখান থেকে তোমরা পাবে পি মাইনাস, এখান থেকে যেটা পাবে সেটা পাবে p-4 তার হোল স্কোয়ার = 0, ঠিক আছে। p-4 তার হোল স্কোয়ার = 0, মানে এখান থেকে p সমান পেয়ে যাবে 4, এখান থেকে p সমান পেয়ে যাবে 4। তাহলে অপশান আমার কোনটাতে আসছে দেখো, p সমান 4, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। এই ফর্মুলাটা তোমরা লিখে রাখতে পারো, যেটা আমি অলরেডি স্ক্রিনে লিখে দিয়েছি। এই ফর্মুলাটা তোমরা লিখে রাখতে পারো যে দুটো দ্বিঘাত সমীকরণের বা দ্বিঘাত সমীকরণের যদি সাধারণ উৎপাদক থাকে, বা যদি অনেক সময় কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে দুটো দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ বীজ আছে, তখন কি হবে। তো যাই হোক, সাধারণ উৎপাদক বা সাধারণ বীজ থাকার কন্ডিশন একটাই কন্ডিশন, এই কন্ডিশনে অনুযায়ী আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, ওকে। তাহলে এটার অ্যান্সার আসলো অপশন এ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 7। নাম্বার 7-এ কী বলেছে দেখো, a⁴x = bc, b⁴y = ca এবং c⁴z = ab হলে 1/x + 1 + 1/y + 1 + 1/z + 1 কত হবে। তো এখানে দেখো আমরা কি করব না, এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা সব যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে কি আসবে দেখো, a⁴x তারপরে আসে b⁴y c⁴z, এটা গুণ করে দিলে তাহলে রাইট সাইডে কী হয়ে যাবে দেখো, এখানে বিসি এখানে এবি দুটো করে সবগুলো হয়ে যাবে, মানে a² b² c²। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কী পেয়ে যাব, এক্সটা পেয়ে যাব 2, ওয়াইটাও পেয়ে যাব 2 আর জেডটাও পেয়ে যাব 2, ওকে। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, এই যে আমার যেটার ভ্যালু বের করতে বলেছে সেটাতে যদি তুমি বসিয়ে দাও তাহলে প্রথমটা আসবে কত, 1/3 + 1/3 + 1/3, এক্স ওয়াই জেডে যদি ভ্যালু বসে তাহলে 1/3 তিনটে যদি যোগ করো তাহলে কত আসবে, এটা 1 আসবে যোগ করলে, ঠিক না। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 8। নাম্বার 8-এ দেখো কি বলেছে না, 2a
প্লাস 3b বাই 3a প্লাস b ইকালস টু 2 হলে 8a প্লাস 3b বাই 9a মাইনাস b এর মান কত হবে? তো চলো এটা দেখো, এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে পাবো দেখো 2a প্লাস 3b ইকালস টু এটা কত পাবো 6a, যদি ক্রস মাল্টিপ্লাই 6a প্লাস 2b এটা পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে যদি আমরা 6a মাইনাস 2a মানে 4a ইকালস টু কত পেয়ে যাবো 6a মাইনাস 2a সমান 4a আর 3b মাইনাস 2b মানে b, মানে আলটিমেটলি আমরা কী পেয়ে গেলাম এখানে দেখো b ইকালস টু 4a। তাহলে এখানে আমরা চলে আসবো যে এটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে 8a তারপরে আছে প্লাস 3b, তো 3b মানে কত হয়ে যাবে দেখো b এর জায়গায় যদি আমি 4a বসিয়ে দিই তাহলে এই পার্টটা 3bটা কত হয়ে যাবে 3 ইন্টু 4a মানে হচ্ছে আমার 12a, এটা হয়ে যাবে আমার কত 12a বাই 9a আছে, তাহলে 9a মাইনাস বি মানে কত হচ্ছে বি মানে হচ্ছে আমার 4a, তাহলে এটার জায়গায় 4a বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি দেখো কত আসছে উপরটাতে আসছে 20 বাই 20a বাই নিচটাতে আছে 5a, তাহলে এ কেটে গেল, এটা 4 5 20 মানে এটা 4 আসছে, তাহলে এটার ভ্যালু কত আসবে না 4, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 9 কী বলেছে দেখো a প্লাস 1 বাই a ইকালস টু 2 হলে 5a স্কোয়ার প্লাস 5 বাই 3a স্কোয়ার প্লাস 9a প্লাস 3 এর মান নির্ণয় করো। তো যেটা আমার দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেশন আমরা শুরু করব। এখান থেকে এটা দেখো যোগ করলে তুমি পাবে a স্কোয়ার প্লাস 1 বাই a ইকালস টু 2, মানে এখান থেকে তুমি পাবে a স্কোয়ার প্লাস 1 ইকালস টু 2a। ওকে, এটা আমার হাতে থাকলো ক্যালকুলেশন। এরপর এখানে চলে এসো যেটা যার ভ্যালু বের করতে বলেছে, ওখান থেকে আমি দেখো কী কর উপর থেকে যদি 5 কমন নাও তাহলে এটা হয়ে যাবে আমার 5 স্কোয়ার a স্কোয়ার প্লাস 1, আর নিচটার থেকে দেখো এই 3 আর এই 3 থেকে যদি 3টা কমন নাও তাহলে কী পড়ে থাকবে আমার 3 ইন্টু a স্কোয়ার প্লাস 1 আর একটা পড়ে থাকবে প্লাস 9a। ওকে, এরপর ভ্যালুগুলো বসাও। a স্কোয়ার প্লাস 1-এর ভ্যালু 2a পেয়ে আছি, তাহলে উপরটা আমার কত হয়ে যাবে উপরটা দেখো 2a, এটা যদি 2a হয় তাহলে 5 আছে ইন্টু মানে 10a হয়ে যাবে উপরটা, আর নিচটাতে কত হচ্ছে দেখো এটা হচ্ছে আমার 2a আর এটা 3 মানে 6a প্লাস 9a মানে 15a। ওকে, নিচটা হয়ে যাবে 15a, এটা হচ্ছে আমার 2a আর এটা 3 মানে 6a আর প্লাস 9a মানে 15a, তাহলে a ক্যান্সেল হয়ে গেল, আর এটা যদি তুমি কাটো 5 দিয়ে তাহলে এটা 2 এটা 3, তাহলে 2 3 ইজ দ্য অ্যান্সার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 10 কী বলছে দেখো একটি ত্রিভুজ, একটি সামান্তরিক ও একটি রম্বস একই ভূমির উপর এবং একই সমান্তরাল যোগের মধ্যে অবস্থিত, যদি উহাদের ক্ষেত্রফল যথাক্রমে টি পি আর হয় তাহলে টি পি আর এর সঠিক সম্পর্কটি কোনটি হবে? তো সিম্পলি আমরা দেখো এখানে যদি আমরা একটা আঁকি, এটা মনে করো একটা সামান্তরিক যদি হয় তাহলে একই ভূমিতে একটা ত্রিভুজ আছে, আর কি বলছে না এই ইয়ের উপরেই বলছে আরেকটা রম্বস আছে। তো যাই হোক আমরা কি জানি যে যদি একই ভূমি এবং একই সমান্তরাল যৌগের মধ্যে দুটো সামান্তরিক বা একটা রম্বস সামান্তরিক যাই থাক তাদের ক্ষেত্রফল সমান হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রফল সমান হয়, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়ে যায় না সামান্তরিকের অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রম্বস এবং তোমার রম্বস এবং সামান্তরিকের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে না সমান হবে, মানে পি ইকুয়ালস টু আর, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়ে যায় না এদের অর্ধেক হয়ে যায়, মানে r/2 হয়ে যায়, তাহলে এখানে দেখো টিটা হয়ে যাবে কত টি ইকুয়ালস টু r/2, মানে সামান্তরিকের অর্ধেক হয় ত্রিভুজের ক্ষেত্রফলটা, মানে এখান থেকে তুমি পাবে 2t ইকুয়ালস টু r। তাহলে আমাকে এমন অপশান খুঁজতে হবে 2t ইকুয়ালস টু r আর r এর সঙ্গে p সমান, তাহলে 2t ইকুয়ালস টু r ইকুয়ালস টু p বা 2t ইকুয়ালস টু p ইকুয়ালস টু r, এই ধরনের অপশানগুলো আমাকে খুঁজতে হবে। তাহলে অপশান ডিতে দেখা যাচ্ছে দেখো 2t ইকুয়ালস টু p ইকুয়ালস টু r। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমরা কি পেলাম না যদি একই সমান্তরাল যুগলের মধ্যে আর এবং একই ভূমির মধ্যে যদি দুটো সামান্তরিক বা দুটো চতুর্ভুজ থাকে তাহলে তাদের ক্ষেত্রফলটা সবসময় কী হয় না তাদের ক্ষেত্রফলটা সমান হয়, এবং যদি ওই সমান্তরাল যুগলের মধ্যে এবং একই ভূমির মধ্যে একটা ত্রিভুজ থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হয়। সেই থিওরি এখানে কাজে লাগালাম আমরা। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই।
নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নাম্বার 11 একটি কোশ্চেন দিয়েছি, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে ত্রিভুজটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তো আমরা সাপোজ মনে করে ধরে নিলাম যে বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে। তাহলে বলেছে উচ্চতা, তাহলে উচ্চতার ফর্মুলা কী হয় সমবাহু ত্রিভুজের √3/2 ইন্টু বাহু মানে এ। এটা সমান কি বলেছে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে ক্ষেত্রফল সমান কি হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাবো √3/2। তাহলে এখান থেকে যদি আমরা এ কেটে দিই তাহলে এ ইকুয়ালস টু √3 বোর্ড সাইড কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে আমার 4/2 মানে 2 আসছে। ওকে, 4/2 এ ইকুয়ালস টু আসছে আমার 4/2 মানে 2 আসে। তাহলে অপশান দেখো কোথায় আছে 2, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাহুর দৈর্ঘ্য করেছে অপশান বি 2 একক। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 12 কী বলেছে দেখো, একটি বলয়াকৃতি পাতের বাইরের এবং ভিতরের দিকের পরিধি যথাক্রমে x সেমি এবং y সেমি, বলয়টি কত সেমি চৌড়া। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে এরকম মনে করো একটা বলয় আছে, এরকম এরকম বলয়, তো এই চৌড়াটা তোমাকে বের করতে বলেছে। তো আমরা মনে করো বাইরের ব্যাসার্ধ যদি R1 ধরে নিই আর ভিতরের ব্যাসার্ধ যদি R2 ধরে নিই, তাহলে বাইরের পরিধি আর ভিতরের পরিধিটা আমরা মাইনাস করে নিতে পারবো। ঠিক আছে, তা আর দুটোকে মাইনাস করলে কী হবে, বাইরের পরিধি মাইনাস ভিতরের পরিধি মানে R1 মাইনাস R2, যদি এটাকে মাইনাস করি তাহলে সেটাই আমার কী হয়ে যাবে, যে কতটা চৌড়া সেটা পেয়ে যাবো, সেটাই আমাকে অ্যান্সার খুঁজেছে, মানে R1 মাইনাস R2টা বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, বাইরের পরিধি, তাহলে বাইরের পরিধি কত হবে 2πr1। ঠিক আছে, আর ভিতরের পরিধি কত বলেছে না, ভিতরের পরিধি হবে 2πr2। তাহলে এটা সমান কত বলেছে না, বাইরের পরিধি বলেছে এক্স, ভিতরের পরিধি বলেছে ওয়াই, তাহলে এটা আমার ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, 2π যদি কমন নিয়ে নিই তাহলে R1 মাইনাস R2 এটা পেয়ে যাবো, এটা সমান পেয়ে যাবো কত এক্স মাইনাস ওয়াই বাই 2π। ওকে, এটা যদি ভাগ করে দিই 2π দিয়ে, তাহলে এটা আর মাইনাস আর আমার এটাই দরকার ছিল, R1 মাইনাস R2টাই হচ্ছে এটা চৌড়া, এই বলয়টার চৌড়া কতটা সেটা পেয়ে যাচ্ছে R1 মাইনাস R2, মানে তাদের ব্যাসার্ধের যে পার্থক্য সেটাই হচ্ছে আমার বলয়টি চৌড়া। তাহলে R1 মাইনাস R2 সমান এক্স মাইনাস ওয়াই বাই 2π পেলাম। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান এতে দেখা যাচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই বাই 2π। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 13। কি বলেছে দেখো, ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র জি বিজি যুক্ত করে বিজিকে ই পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যেন বিজি ইকুয়ালস টু জি হয়, তাহলে এ জি সি ই চতুর্ভুজটি কী হবে। তাহলে এখানে একটা ছবি এঁকে নাও, তাহলে সুবিধা হবে। ছবিটা যদি আমরা আঁকি, এখানে দেখো একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এটা মনে করো এ বি সি, তাহলে এখানে মনে করো জি আছে, তাহলে বিজিকে জয়েন করে বাড়ানো হয়েছে, আর এগুলো আমার বলেছে জয়েন করতে। তাহলে এটার ভ্যালু, এটা আমার জি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা ভর কেন্দ্রটা, ঠিক আছে, আর এটা ই হচ্ছে, এটা আমার ই। ওকে, তো যাই হোক, এরপর বলেছে এ জি সিই এটা একটা কি হবে, তো মাঝের বিন্দুটাকে আমরা যদি ও নাম দিয়ে দিই, তাহলে এখানে খেয়াল করো দেখো যে জি যদি আমার ভরকেন্দ্র হয়, তাহলে এটা আমরা জানি বিও যে লাইনটা যাচ্ছে, বিও লাইনটা সবসময় কী হয়ে যাবে না, একটা মধ্যমা হয়ে যাবে। তো মধ্যমা হলে কি করবে না, এসিকে সমান দুভাগে ভাগ করবে, মানে এটার সাথে সিও সমান এও হয়ে যাবে। ওকে, সিও সমান এও হয়ে যাবে, যেহেতু বিও একটা মধ্যমা হয়ে যাচ্ছে জি দিয়ে পাস করছে বলে। ওকে, এরপরের কোশ্চেন বলেছে দেখো, এখানে দেখো একটা কন্ডিশন বিজি সাথে জিই সমান, বিজির সাথে জিইটা সমান, ঠিক আছে, বিজির সাথে জিই সমান। এরপরে দেখো জি কী করে, বিওটাকে দুই 2:1 ভাগ করে, তাহলে বিজি এটা যদি দুভাগ হয় তাহলে জিওটা হবে আমার 1 ভাগ, জিওটা হবে 1 ভাগ। আবার দেখো বিজি সমান জিই বলেছে, তাহলে বিজি যদি দুভাগ হয় তাহলে জিইটাও দুভাগ হবে, তাহলে জিইর মধ্যে জিও যদি 1 ভাগ হয় তাহলে নিশ্চিত রূপে ইও এটাও হয়ে যাবে 1 ভাগ। এবার খেয়াল করে ভালো করে আমরা ফিরে বলছি দেখো, বিও যে মধ্যমা সেটা কি হয় না, জি পয়েন্টে 2:1 ভাগ হয়, মানে আমি বলতে পারি বিজি যদি 2 ভাগ হয় তাহলে জিও হবে 1 ভাগ। ঠিক আছে, এটা আমার বোঝা গেল যে জিওটা হবে 1 ভাগ। এরপরে দেখো বিজির সাথে জিই সমান, আমাকে অঙ্কের কন্ডিশন বলেছে বিজির সাথে জিই সমান, তাহলে বিজি যদি দুভাগ হয় তাহলে জিইটাও দুভাগ হবে, ঠিক না। তাহলে জিও যদি 1 ভাগ আমি আগের থেকে পেয়ে থাকি, তাহলে ও ই যে জায়গাটা আছে সেটা নিশ্চয়ই 1 ভাগ হবে। তাহলে আলটিমেটলি কী পেলাম দেখো, জিও 1 ভাগ এবং ইও 1 ভাগ, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে ওটা হচ্ছে জি এর মধ্যবিন্দু।
মানে ও জিই কে সমান দুভাগে ভাগ করেছে, মানে আমরা কি পেলাম দেখো যে এ জি সিই এই চতুর্ভুজের কর্ণগুলো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, কর্ণগুলো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত, এটা পেয়ে যাচ্ছি আমরা যে এ জি সিই যে চতুর্ভুজ তার কর্ণগুলো কি হচ্ছে না ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে কোনো চতুর্ভুজে যদি কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয় তাহলে সেই চতুর্ভুজটা কি হয়, একটা সামান্তরিক হয়, ঠিক না? তাহলে এটা আমার কি আসবে, সামান্তরিক হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, আয়তন ভি, বক্রতলের ক্ষেত্রফল এস হলে এগুলোর মধ্যে কোন অপশানটা আসবে? তো এখান থেকে আমরা দেখো প্রথমে ভি যদি বলি, ভি সমান কী হয়, পাই আর স্কোয়ার এইচ, এটা হয় আমার ফর্মুলা। আর বক্রতলের ক্ষেত্রফল এস, এস ইকালস টু হয় 2 পাই আর এইচ। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা পাই আর এইচের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, পাই আর এইচের ভ্যালু বসিয়ে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, পাই আর এস সমান হয়ে যাবে কত, s/2, এটা দেখো s/2 ইকালস টু পাই আর এইচ। তাহলে এখানে দেখো পাই আর এইচ যদি আমরা s/2 বসিয়ে দিই, s/2, তাহলে আরেকটা আর থেকেই যাবে এখানে, ঠিক আছে? পাই আর এইচের ভ্যালু আমরা s/2 বসিয়ে দিলাম, আর একটা আর এখানে থেকে যাবে, যেখানে আর দুটো আছে, আর স্কোয়ার আছে, তাহলে আর থেকেই যাবে। তাহলে এখান থেকে দেখো যদি তুমি গুণ করে দাও, 2v ইকালস টু এস আর, 2v ইকালস টু এস আর, বা ভি ইকালস টু এস বাই আর, ঠিক আছে? ভি ইকালস টু এস বাই 2v ইকালস টু এস আর বলতে পারো, বা ভি ইকালস টু এস বাই আর, এস আর বাই 2। তাহলে অপশান দেখো কোথায় আছে, ভি ইকালস টু এস আর বাই 2, অপশান বিতেই দেখা যাচ্ছে। দেখো এটা আমার করার কোনো প্রয়োজনই দরকার হচ্ছে না, এখান থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি, ভি ইকালস টু এস আর বাই 2, অপশান বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো, নাম্বার 15। নাম্বার 15-এ দেখো কি বলছে, সরল করো। একটা সরল করতে বলেছে, পি কিউব ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কি কিউব মাইনাস আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব বাই কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস আর মাইনাস পি তার হোল কিউব প্লাস পি মাইনাস কিউ তার হোল কিউব। তো এখানে দেখো একটা চিন্তা ভাবনা করো, এইগুলো যদি এই পি কিউ এগুলো যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে এইটা হয়ে যাবে আমার পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব, এটা হয়ে যাবে কিউ আর, এই পার্টটা কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউব, আর এটা হয়ে যাবে কত, পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব, এই 3 নম্বর পার্টটা। তো একটা জিনিস খেয়াল করো, যদি সেইগুলো তুমি যোগ করো, মানে এখানে আমার প্রথমটাতে কি আসবে, যে ভিতরটা আসবে পি কিউ মাইনাস পি আর। ওকে, তারপরে পরেরটাতে কি আসবে, এইটাতে আসবে আমার কিউ আর, যদি ভিতরে ঢুকিয়ে দিই কিউবগুলোকে, তাহলে কিউ আর মাইনাস কিউপি। ওকে, আর তারপরেরটাতে কি আসবে, প্লাস আরপি মাইনাস আর কিউ, এটা আসবে। তো দেখো এগুলোকে যোগ করলে তোমরা আলটিমেটলি 0 পাবে। এটার সাথে দেখো, এটার সাথে এটা কেটে যাবে, এটা পি আর এর সাথে পি আর কেটে যাবে, কিউ আর এর সাথে কিউ আর, মানে এটা 0 পেয়ে যাবে। একইরকমভাবে যদি নিচটারও যে কিউবের ভিতরে যেগুলো আছে সেগুলোকে যোগ করো, মানে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এগুলো যদি যোগ করো, দেখো এটাও কি হয়ে যাবে না, কিউ কিউ কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি 0 হয় তাহলে তার ভ্যালু কত হয় না 3abc। তাহলে এখানে দেখো উপরের এ বি সি যদি আমরা যোগ করছি, এই যে এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, এই যে এই যোগ করছি, কী হচ্ছে না 0 হচ্ছে। তাহলে উপরেরটা কী হয়ে যাবে, 3, কী হয়ে যাবে 3abc ফর্মুলাতে চলে আসবে, আর নিচটাতেও 3abcর ফর্মুলাতে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা আলটিমেটলি দেখো কী পাচ্ছি, উপরটাতে পাবো কি পাবো না 3abc মানে 3p কিউ আর ইন্টু কিউ মাইনাস আর বাই আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ, এটা হয়ে যাবে আমার কত না উপরটা। আর নিচটা হয়ে যাবে কত, নিচটা হয়ে যাচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানে 3abc, তাহলে 3abc মানে 3 ইন্টু কিউ মাইনাস আর আর মাইনাস পি আর পি মাইনাস কিউ। তাহলে দেখো এইগুলো কেটে যাচ্ছে, এই ফ্যাক্টরগুলো কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোনটা, পি কিউ আর। তাহলে পি কিউ আর ইজ দ্য অ্যান্সার, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
আজকের এই প্রশ্ন আমরা আজকে শেষ করলাম, ঠিক আছে। প্র্যাকটিস সেট 2024 যে প্রস্তুতি আমরা শুরু করেছি, প্রাইমারি টেস্ট 2024-এর যে প্রস্তুতি শুরু করেছি, তার প্র্যাকটিস সেট 5 আমরা আজকে শেষ করলাম আলোচনা করে। আমরা পরবর্তী ক্লাসে 6 নম্বর যে সেট আসছে প্র্যাকটিস সেটের, প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর 6 নম্বর সেট নিয়ে ফিরবো। ওকে, সেখানে আমরা আরও নানা রকমের ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, সঙ্গে থাকো। ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর বেল আইকনটা প্রেস করে থাকো যাতে করে নোটিফিকেশানগুলো পেতে থাকো আমার ক্লাসের। ওকে, আর তোমাদের যেরকম যা অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ওকে, আমার ভিডিওতে দেখবে, আগের ভিডিওগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তোমরা আমাকে নানা রকম কমেন্ট করতে পারো। ওকে, তোমাদের ম্যাথামেটিক্সে যা রকমের প্রবলেম থাকবে সেগুলো আমাকে বলবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য, এবং পরবর্তী যাতে ম্যাথামেটিক্সের তোমাদের কোনো রকমের প্রবলেম না হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো। চলো, আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।